পরীর মতো দেখতে মেয়েটি মাহি। বাবা এবং দাদুকে নিয়েই তার ছোট্ট পৃথিবী। বাবা কখনোই তার ভালোবাসার কমতি রাখেনি, কিন্তু মাহি যখনই তার মায়ের কথা জানতে চায়, বাবা কেন জানি প্রতিবারই এই বিষয়টি এড়িয়ে যায়। কিন্তু একদিন মাহি জেদ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার নতুন একটি বন্ধুও হয়। এরপরে তাদের দুইজনের জেদের কাছে বাবা হেরে যায় আর বলতে শুরু করে মাহির মায়ের গল্প। কিন্তু গল্প শোনার পরেই মাহি তার মাকে ঘৃণা করতে শুরু করে, যে মায়ের ব্যাপারে জানার জন্য নিজের বাবার সাথে রাগ অভিমান করে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিল, আর সেই যেন তার দুই চোখের শত্রু। তো কি হয়েছিল তার মায়ের সাথে? তিনি কি এমনটাই করেছিল যে মাহি তাকে এতটা ঘৃণা করতে শুরু করে? কিসের জন্যই বা এত সুন্দর একটি পরীর মতো মেয়েকে কষ্ট পেতে হয়? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কুমার এক্সপ্লেনেশন। ইনি হচ্ছেন বিরাজ। এর 5 বছরের সুন্দর পরীর মতো একটি মেয়ে আছে। বিরাজকে স্কুল থেকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসে, আর ছোট্ট মেয়েটির নাম হচ্ছে মাহি। যখন মাহি বাবা এবং দাদুর সাথে খাবার খেতে বসে, তখন তার অনেক মন খারাপ হয়ে আছে। মাহির বাবা তার মন খারাপের কথা জিজ্ঞেস করাতে সে বলে তার ক্লাসের নাকি একটি ছেলে 1 নম্বর বেশি পেয়ে টপ করেছে, যার জন্য তার কোনো কিছুই ভালো লাগছে না। তখন বিরাজ তাকে সান্ত্বনা দেয় এবং বলে, তাতে কি হয়েছে, পরের বার তুমি অবশ্যই টপ করবে। কিন্তু মাহি খাবার টেবিল থেকে উঠে সোজা তার রুমে চলে যায়। রাতের বেলা বিরাজ তাকে গল্প শোনাচ্ছিল। প্রতি রাতেই তাকে গল্প শোনাতে হয়, যেখানে মাহির এই গল্পের ক্যারেক্টারগুলিকে বাস্তবে তার কাছের মানুষগুলি, তার বাবা দাদু, তাদের সাথে সে কল্পনা করে। কিন্তু বিরাজের গল্পে কখনোই মা থাকতো না। সেই জন্যই আজকের গল্পের শেষে মাহি তার বাবার কাছে তার মায়ের ব্যাপারে জানতে চায়। বিরাজ রাজি না হওয়াতে মাহি জেদ ধরে, যতক্ষণ মায়ের গল্প না বলবে ততক্ষণ সে ওষুধ খাবে না। যার জন্য বিরাজ উপায় না পেয়ে মাহিকে একটি শর্ত দেয়, পরের বার যখন তুমি ক্লাসে টপ করবে তখন আমি তোমাকে তোমার মায়ের গল্প শোনাবো। যার পর থেকে মাহি অনেক পরিশ্রম করতে শুরু করে, মন দিয়ে পড়াশোনা করে এবং সে এক্সাম দিয়ে সত্যি ক্লাসে টপ করে। সেদিন বিরাজ বাড়িতে ফিরলে মাহি তাকে বলে সে ক্লাসে টপ করেছে আর আজকে তার মায়ের গল্প বলতেই হবে। কিন্তু বিরাজ অনেক টায়ার্ড থাকাতে সে তাকে ধমক দিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মাহির দাদু বিরাজকে ঘুম থেকে জাগিয়ে বলে মাহিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি সে স্কুলেও যায়নি। এরপর বিরাজ মাহিকে খুঁজতে বের হয়, আর অপরদিকে মাহি তার কুকুর প্লুটোকে নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তখনই প্লুটো হঠাৎ করে তার হাত থেকে ছুটে দৌড়াতে থাকে এবং একটি মেয়ের কাছে গিয়ে ধরা দেয়। মাহি গিয়ে তাকে ধন্যবাদ জানায়, আর ফিরে যাওয়ার সময় মাহি একটি অ্যাক্সিডেন্টের শিকার হতে নেয়, আর সেই মুহূর্তেই সেই মেয়েটি তাকে বাঁচিয়ে নেয়। মেয়েটির নাম ইয়াসনা। তাকে নিয়েই সে একটি রেস্টুরেন্টে যায়। এরপরে সে বিরাটকে কল করে এবং এখানে ডেকে আনে। বিরাজ এসেই জানতে পারে মাহি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছে আর তাকে বাঁচিয়েছে ইয়াসনাই। কিন্তু তারপরেও বিরাজ তার সাথে তেমন কথা বলার জন্য আগ্রহী দেখাচ্ছিল না। এর কারণ কিছুক্ষণ পরে জানতে পেরে যাবে। ইয়াসনা বলে, আপনি মাহিকে তার মায়ের ব্যাপারে কেন কিছু বলছেন না, যার জন্য সে এরকম করতে বাধ্য হয়েছে। ইয়াসনার এরকম কথা শুনে সে বুঝতে পারে মাহি এই সদ্য পরিচিত মেয়েটিকে সমস্ত কথাই বলে ফেলেছে, আর আজকে দুইজনের জেদের কাছে তার হার মানতে হয়। আর বাধ্য হয়েই সে তার মায়ের গল্প বলতে শুরু করে। খুবই সুন্দর একটা মুহূর্তে বিরাজ তার বন্ধুকে নিয়ে একটি স্টেশনে গিয়েছিল। ফটোগ্রাফি তার প্যাশন। সেখানেই মাহির মায়ের সাথে তার পরিচয় হয়েছিল। তখনই মাহি তাকে থামিয়ে দিয়ে বলে, আমি তো কখনো আমার মাকে দেখিনি, তাহলে আমি তার জায়গায় কাকে কল্পনা করব? তখন ইয়াসনা বলে, তোমার মায়ের জায়গায় আমাকে কল্পনা করতে পারো। এরপরে বিরাজ তার গল্পকে আবারও কন্টিনিউ করে। তার মায়ের নাম গল্পে বর্ষা, আর সেখানে প্রথম দেখাতেই বিরাজ তার প্রেমে পড়ে যায়। এরপর বেশ কয়েকদিনই সে লুকিয়ে লুকিয়ে তার পিছু নেয়, তার ছবি তোলে। কিন্তু একদিন যখন বর্ষা ব্যাপারটি বুঝতে পারে, সে বিরাজের কাছে থেকে তার ক্যামেরা ছিনিয়ে নেয়, তাকে কথাও শোনায়। কিন্তু বিরাজের বন্ধু তাকে বোঝায় বিরাজ একজন ফটোগ্রাফার হতে চায়, সেই জন্যই সে নিজের অ্যালবাম বানাচ্ছে। তার কথায় যখন বর্ষা কনভিন্সড হয়ে যায়, তার ক্যামেরা ফিরিয়ে দিতেই নেয়, তখনই বিরাজ তাকে সরাসরি প্রপোজ করে বসে, যার কারণে বর্ষা আরও বেশি রেগে গিয়ে তার হাত থেকে ক্যামেরা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিনই বিরাজ যেখানে কাজ করত সেই স্টুডিওতে বর্ষা আসে এবং কাকতালীয়ভাবে বর্ষার আঙ্কেল এই স্টুডিওর প্রেসিডেন্ট ছিল। তো সেখানে বর্ষা বিরাজের কাছ থেকেই তার পোর্ট্রেটগুলো প্রিন্ট করিয়ে নেয় আর বলে তার এই ফটোগুলো অনেক ভালো লেগেছে। এবং সে বলে সে এই প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, কারণ ছোটোবেলা থেকেই তার বাবা মার মধ্যে কখনো সে ভালো সম্পর্কই দেখেনি। এই জন্য সে তার ভাইয়ের সাথে এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছে। এরপর বর্ষা তাকে বলে, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি? আমরা যে কয়েকদিন এখানে রয়েছি
আমি এখানে তোমাদের সাথে পুরো গ্রামটি ঘুরে দেখতে চাই, তুমি কি আমাকে ঘুরিয়ে দেখাবে? আর সত্যি পরের দিন থেকেই তারা সেই গ্রামে ঘুরতে থাকে, সুন্দর সময় পার করতে থাকে। আর এই পুরো পার্টটি একটি গানের মাধ্যমে দেখানো হয়েছে, যার পরে আমরা দেখতে পাই তাদের দুজনের মধ্যে সুন্দর একটি সম্পর্ক সৃষ্টি হয়। এরপরে বর্ষা কিছু কাজের জন্য তার হোমটাউন মুম্বাইতে ফিরে আসে। এর বেশ কিছুদিন পরেই হঠাৎ করে একদিন বিরাজ বর্ষার কলেজে আসে এবং বর্ষা তাকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে দৌড়ে গিয়ে সে বিরাটকে জড়িয়ে ধরে। তার থেকেই বোঝা যায় তারা একে অপরকে কতটা ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের দুজনকে এই অবস্থাতে বর্ষার মা দেখে ফেলে। এর পরের সিন আসে একটি রেস্তোরাঁতে। সেখানে বর্ষার মা তাকে অনেক কথা শোনায়, কিন্তু বিরাজ খুব বুদ্ধিমত্তার সাথেই তাকে সুন্দর মতো গুছিয়ে বোঝাতে থাকে এবং একটা সময় তিনি কনভিন্সড হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই তারা দুজনে ধুমধাম করে বিয়েও করে নেয়। তাদের মধ্যে খুব সুন্দর সময় কাটতে থাকে। এরই মধ্যে বিরাজ তার বন্ধুকে ডেকে নিয়ে নিজের একটি স্টুডিও ওপেন করে। সমস্ত কিছু এভাবেই দ্রুতই চলতে থাকে। বিরাজ একদিন সিদ্ধান্ত নেয় তাদের এই ছোট্ট গোছানো সংসারে নতুন সদস্য আনা, কিন্তু বর্ষা এর পুরোপুরি বিপরীত ছিল। সে ভয় পাচ্ছিল যদি তাদের সন্তানের সাথেও তার মতনই কিছু একটা হয়। তার বাবা মা যেমন তাদের কথা ভাবেনি, তেমন যদি তাদের মধ্যেও কখনো ডিভোর্স হয় তাহলে সেই সন্তানটির কি হবে। সে ছোটবেলা থেকে ঝগড়া দেখতে দেখতেই এতটা বড় হয়ে গিয়েছে। বিরাজকেও পুরোপুরি ভরসা করতে পারে না। হ্যাঁ, তাকে সে অনেক ভালো তো বাসে, কিন্তু তাও পুরোপুরিভাবে কিছুতেই ভরসা করতে পারছে না। এমনই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। একটা সময় বিরাজ রেগে বাসা ছেড়ে চলে যায়, কিন্তু সে কিছু একটা ভেবে আবারও ফিরে এসে তাকে জড়িয়ে ধরে। এবার বর্ষা বুঝতে পারে এবং তার কথায় রাজি হয়ে যায়। দেখতে দেখতেই সে প্রেগনেন্ট হয় এবং ডেলিভারির দিন সবাই হসপিটালে রয়েছে। তখন ডাক্তার এসে খবর দেয় তার একটি মেয়ে সন্তান হয়েছে। এই সুন্দর খুশির খবরের সাথে তিনি একটি ব্যাড নিউজও দেয়। তিনি জানায় বিরাজের মেয়ে একটি বড় রোগ নিয়েই জন্মেছে, তার লাংসের ক্যান্সার হয়েছে। এটি দেখেই বর্ষা তো বিরাজকে দোষারোপ করতে থাকে। সে বলে বিরাজ যদি এমন জেদ না করতো তাহলে এই দৃশ্য তাদেরকে কখনোই দেখতে হতো না। সে এতটাই ভেঙে পড়েছিল যে বিরাজ তাকে কোনো মতে শান্ত করায়, তাকে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে তাদের মেয়ের হসপিটালেই চিকিৎসা হতে থাকে। এরপরে সিন বর্তমানে আসে, যেখানে মাহি বিরাজকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং যেহেতু এই গল্পের মাঝে সে তার মায়ের মাঝে ইয়াসনাকে কল্পনা করছিল, সেই জন্যই সে তার সাথেও কথা বলতে চায় না। আর বিরাজ তার মেয়ে মাহিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু ইয়াসনা আবারও বিরাজের কাছে এসে তার কাছে থেকে বাকি গল্পটা শুনতে চায়। তখন বিরাজ তাকে বলে এরপরে যখন তারা একদিন আবারও হসপিটাল থেকে বাড়িতে ফিরছিল, তখনই বর্ষা বলতে শুরু করে যদি আমি কখনো তোমাদের ওইখানে না যেতাম, তোমার সাথে যদি কখনো আমার দেখাই বা না হতো, তাহলে আমাদের মধ্যে সেই ভালোবাসাটিও হতো না, আমাদের মেয়েও জন্মাতো না, তার এত কষ্টও সহ্য করতে হতো না। এই কথাগুলি শুনে বিরাজও সত্যি অনেকটাই কষ্ট পায়। আর তখনই তাদের গাড়ির একটি অ্যাক্সিডেন্ট হয়, যেখানে বর্ষা মারা যায়। এবং গল্প বলা হয়ে গেলে বিরাজ যখন বাড়িতে পৌঁছায় এবং সে যখন ল্যাপটপ ওপেন করে, তখন আমরা সেখানে বর্ষার তোলা সেই পোর্ট্রেট দেখতে পাই। এবং এখান থেকে আমরা বুঝতে পারি আসলে বর্ষাই হলো ইয়াসনা, সেই আসলে বিরাজের আসল স্ত্রী। এখন হয়তো তোমাদের মনে অনেক প্রশ্নই আসতে পারে, যার উত্তরও রয়েছে এই গল্পেই। আসলে সেই দিন তাদের অ্যাক্সিডেন্ট তো হয়েছিল, কিন্তু ইয়াসনা মারা যায়নি। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার চিকিৎসা হয়, সে সুস্থ হয়ে যায়। কিন্তু তার অতীতের সমস্ত স্মৃতি সে ভুলে গিয়েছিল। সে যে বিবাহিত, তার একজন ভালোবাসার মানুষ রয়েছে, সেটাও সে ভুলে গিয়েছিল। বিরাজ যখন তার সাথে দেখা করতে যায়, তখন ইয়াসনার মা তার সাথে দেখা করতে দেয় না। আসলে তিনি কখনো বিরাজকে নিজের মেয়ের জামাই হিসাবে মেনেই নেয়নি, সে তাকে কখনো পছন্দই করেনি। এবং এখন যখন সুযোগ পেয়েছিল তাকে তার মেয়ের কাছ থেকে দূরে পাঠানোর, সেই সুযোগের সদ্ব্যবহার করে। সে বিরাজকে মিথ্যে বলে যে ইয়াসনা তাকে ডিভোর্স দিতে চেয়েছে। বিরাজ এই কথাটি বিশ্বাস করতে না পারলেও তার মায়ের কথা মেনে নেয় এবং তার ভালোর জন্য ইয়াসনার জীবন থেকে দূরে সরে যায়। তার ছোট্ট পরীর মতো মেয়েটিকে নিয়েই তার নতুন সংসার গড়ে তোলে। আসলে সেই দিন প্লুটোর ছুটে যাওয়া এবং ইয়াসনার কাছে গিয়ে ধরা দেওয়া কোনো কোইন্সিডেন্স না। প্লুটো তাকে খুব ভালো মতোই চিনত এবং এরপরেই যখন বিরাজ গিয়ে ইয়াসনাকে দেখতে পেয়েছিল রেস্তোরাঁতে, সে নিজেও কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়। কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সে নিজেকে শান্ত করে তারপরে ভেতরে যায়, কারণ সে কিছুতেই চাইছিল না কোনোভাবেই সে কিছু টের পেয়ে যাক। এর পরের দিন বিরাজের বন্ধু যখন ডোরবেলের আওয়াজ শুনে দরজা খোলে, তখন সে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়, কারণ সামনে সে ইয়াসনাকে দেখতে পেয়েছিল। বিরাজ তাকে দেখতে পেয়ে দৌড়ে তাকে কিছুটা দূরে নিয়ে যায়।
আসলে সে কিছুতেই চাইছিল না মাহি তার সাথে সময় কাটাক, তাদের মাঝে দূরত্ব কমে আসুক। তো এরপরেই একদিন বিরাজ তার মেয়ে মাহিকে নিয়ে গোয়া চলে আসে ট্রিপে। সেখানে এসে তার কাজ করতে শুরু করে। অন্যদিকে ইয়াসনা তার পিয়ন্সে অরবিন্দর সাথে দেখা করার জন্য আসে। অরবিন্দ হচ্ছে বিশাল বড় একজন নিউরোসার্জন। আর তখনই তার কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে মাহি গোয়াতে গিয়েছে। আবার ওইদিকে বিরাজ ফটোগ্রাফের ব্যস্ততার মাঝে হঠাৎ করেই অনেক ভিড় দেখতে পায়। সেই দিকে যখন সে এগোতে শুরু করে, সে হঠাৎ করেই ইয়াসনাকে দেখতে পায়। সে কিছুটা অবাক তো হয়, কিন্তু আরেকটু এগোলেই সে দেখতে পায় যে সে মাহের বার্থডের জন্যই সারপ্রাইজ প্ল্যান করেছিল। সে বুঝতে পারে সে তার এই পরীর মতন মেয়ের বার্থডেই ভুলে গিয়েছিল। এই ছোটাছুটিতে সে নিজেকেই দোষারোপ করতে শুরু করে, কিন্তু ইয়াসনা ব্যাপারটি বুঝতে পেরে পুরো ক্রেডিটটি বিরাজকে দেয়। এরপরে রাতেই ইয়াসনা বিরাজের কাছে এসে বসে পড়ে এবং বলতে শুরু করে তার জীবনের ঘটনা। সে বলে তারও নাকি একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের আগেকার তার কিছুই মনে নেই। সে অনেক মনে করার চেষ্টা করেও কিছুই মনে করতে পারেনি। আর এরপর সে জিজ্ঞেস করে বর্ষা দেখতে কেমন ছিল। সে তার বর্ণনা করতে বলে, কিন্তু বিরাজ কী করে তার কাছেই বর্ণনা করবে। তারপরেও সে বলতে শুরু করে। সে এত সুন্দর করে বর্ণনা করে যে তার সাথেই ইয়াসনা পুরোপুরি মিলে যায়। মিলবে নাই বা কেন, সে তো তার কথাই বর্ণনা করছিল। তার কথা শুনে ইয়াসনা কখন যে তার স্ত্রীর জায়গাকে নিজেকে কল্পনা করতে শুরু করেছে সে নিজেও জানে না। সে হঠাৎ করে বিরাজকে চুমু খেয়ে বসে। এরপরের বাকি সময়টা ইয়াসনা মাহির সাথেই পার করে। দুইজনে খুব সুন্দরই ঘুরে সেখানে এনজয় করে। দুজনের মধ্যে যেন একটি এমন না দেখা সম্পর্ক গড়ে উঠেছিল, তারা কিছুতেই বুঝতে পারছিল না। সে মাহিকে তার থেকে দূরে সরাতেই চাইছিল না, কিন্তু বিরাজ হঠাৎই মনে করে এটি কিছুতেই ঠিক হচ্ছে না, যার জন্য মাহিকে তার থেকে দূরে সরাতে চায়। বিরাজের হঠাৎ এরম ব্যবহারে সে এতটাই কষ্ট পায় যে সে রাগ করে পাবে চলে যায়। তার চলে যাওয়াতে ইয়াসনার বোন বিরাজকেই দোষারোপ করে, যার জন্য তাকে ফেরাতে বিরাজ চলে যায়। কিন্তু পাবে তারা দুইজনে এতটাই মদ্যপান করে যে মাতাল হয়ে ফিরে আসে এবং দুইজনে বেশ ঝগড়া করে একসাথে সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন সেখানে মাহি আসে, তাদেরকে দুজনকে এরকমভাবে শুয়ে থাকতে দেখে, সেই জন্য সে দুইজনের মাঝে নিজেও শুয়ে পড়ে। পরের দিন সকালে ইয়াসনা বিরাজকে এবং মাহিকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ পরে তাকে পেয়েও যায়। সে বিরাজকে সরাসরি প্রপোজ করে বসে, কিন্তু বিরাজ শখ খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন সেখানে একটি ছেলে এসে বলে তার পিয়ন্সে তার জন্য অপেক্ষা করছে, যার জন্য বাধ্য হয়েই ইয়াসনাকে যেতে হয়। সে দেখতে পায় তার পিয়ন্সে এবং তার মা সহ তার পুরো আত্মীয় স্বজনই এখানে চলে এসেছিল। অরবিন্দ তো তাকে বলে, আমি তোমাকে বিয়ে করার জন্য সবাইকে এখানেই নিয়ে চলে এসেছি, এখন তোমাকে আর কিছুই ভাবতে হবে না। সে তো আর জানতো না ইয়াসনা এখানে কিসের জন্য এসেছিল। আর তখনই সেখানে মাহি চলে আসে। সে আসলে ইয়াসনাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছিল। সে এতদিন পরে নিজের মায়ের মতো কাউকে খুঁজে পেয়েছিল। সে এখন তার থেকে দূরে চলে যাচ্ছিল। তাকে হঠাৎ করেই ইয়াসনার মা দেখতে পায়। প্রথমে তো সে তাকে চিনতে না পারলেও পরে যখন বিরাজকে দেখতে পায় সে চিনে যায় যে এই ছোট্ট মেয়েটি কে। কিন্তু বিরাজ তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন ঘুমের থেকে উঠেই সে মাহিকে আর খুঁজে পায় না। মাহি আবারও তার কুকুর প্লুটোকে নিয়ে ইয়াসনার কাছে ছুটে চলে এসেছে। সেই জন্য বিরাজ তার বন্ধুকে নিয়ে মাহিকে খুঁজতে খুঁজতে ইয়াসনার বিয়ের ফাংশনে চলে আসে। মাহি সেখানে দাঁড়িয়ে আছে এবং সে ইয়াসনা আন্টিকে খুঁজে চলেছিল। অন্যদিকে বিরাজ অরবিন্দর ভাই তাকে দেখে কিছুটা সন্দেহ করে এবং তাকে প্রথমে তো বুঝিয়ে সুঝিয়ে বাড়ির পেছনের দিকটায় নিয়ে আসে এবং তার বন্ধুদেরকে দিয়ে তাকে মারতে শুরু করে। বিরাজ তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সে কিছুই শোনে না। একটা সময় সেখানে অরবিন্দ আসে এবং তাদেরকে থামিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর বিরাজকে বলে, তোমার এখানে আসাটা যদি শুধুমাত্র একটি কোইন্সিডেন্স হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি তুমি উদ্দেশ্য নিয়ে এসে থাকো তাহলে তোমার রক্ষেও নেই। আসলে অরবিন্দ ইয়াসনার অতীতের সমস্ত কথাই জানতো। অন্যদিকে মাহি ইয়াসনা আন্টিকে খুঁজতে খুঁজতে ইয়াসনার মায়ের সামনে গিয়ে পৌঁছায়। আর আন্টি তো ভেবেই নিয়েছিল তারা হয়তো তার মেয়েকে হাতিয়ার বানিয়ে আবারও ইয়াসনাকে নিয়ে যেতে এসেছে, যার জন্য তিনি ছোট্ট মেয়েটিকে সমস্ত অজানা কথাগুলি জানিয়ে দেয়। যে সমস্ত কথাগুলি তার বাবা তার থেকে এতদিন লুকিয়ে এসেছিল, সেই ছোট্ট মেয়েটির কাছেও এখন সমস্ত কিছুই জলের মতো পরিষ্কার হয়ে যায়। এরপর যখন সে ফিরে আসে তখন বিরাজ তাকে বলে, তোমার কাছে সবার কথাই মনে আছে, সবাই তোমার জন্য দামি, শুধু তোমার বাবা বাদে। যে তোমার সাথে ছোটবেলা থেকে রয়েছে তোমার কাছে তার কোনো গুরুত্বই নেই। আমি কি কমতি রেখেছিলাম আমার ভালোবাসায়। মাহি এবার কষ্ট পেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এবং তখনই সেখানে ইয়াসনাও উপস্থিত হয়। সে যখন আবারও বিরাজকে তার মনের কথা বলে তখন বিরাজ তাকে মানা করে, এবার তাকে কিছুটা অপমানও করে। তারপরেও ইয়াসনা ভাবছিল যে মাহি তো তাকে পছন্দ করে, সে হয়তো রাজি হতে পারে, কিন্তু আজকে মাহিও তার কথা শোনে না, তার কথায় রাজিও হয় না।
এবং ফেরার পথে বিরাজ মাহিকে তার আঙ্কেলের সাথে পাঠিয়ে দিয়ে সে সরাসরি চলে আসে ইয়াসনার মায়ের কাছে। সেখানে এসে টেবিলটি উপরে ফেলে দিয়ে বলে, আপনি যেভাবে আমার মেয়ের কাছে সমস্ত তথ্য ফাঁস করলেন, আমিও আপনার মেয়ের কাছে তেমনই সমস্ত কিছু বলি। না, আমি তেমনটি করব না, কারণ আমি আপনার মতো নই। আমি জানি সেই কষ্টটি কেমন হয়। আর সে এই বলেই সেখান থেকে চলে আসে। এর হঠাৎ করেই মায়ের অনেক শরীর খারাপ হয়ে পড়ে। যেহেতু তার লাংস ক্যান্সার হয়েছে, সেটি আবারও দেখা দিয়েছিল আরও গুরুতরভাবে। ছোটবেলাতেই ডাক্তার বলেছিল সে শুধুমাত্রই 3 মাসের বেশি বাঁচতে পারবে না, কিন্তু সে আজকে 6 বছর পর্যন্ত বেঁচে রয়েছে শুধুমাত্র তার বাবার পরিশ্রমের মাধ্যমে। সে কোনো অ্যাপয়েন্টমেন্টই বাদ দেয়নি, রাত জেগে ডাক্তারের সাথে কথা বলেছে, তাকে বাঁচানোর জন্য সমস্ত কিছুই চেষ্টা করেছে। অন্যদিকে ইয়াসনার বিয়ে হতে চলেছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে কতটা কষ্টে রয়েছে। তারপরেও সে কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু তখনই মাহির দাদু এসে তাকে বোঝানোর চেষ্টা করে, তুই কি নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাউকে বিয়ে করছিস? তুই যাকে ভালোবাসিস তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছিস? তুই কি সত্যি মনে করছিস বিরাজ তোকে ছেড়ে দিয়েছে? ইয়াসনা বলে, আমি কী বা করতে পারি? আমি যাকে ভালোবাসি সেই তো আমাকে চায় না। তখন তিনি বলে, দেখ, তুই তো তাহলে তার সেই প্রথম স্ত্রীর মতোই হয়ে গেলি। সে যেমন তাকে খারাপ সময় ছেড়ে চলে গিয়েছিল, আজকে তুইও তেমনই তাকে ছেড়ে দিচ্ছিস। বিরাজের মেয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সে মাহিকে বাঁচানোর জন্য ঠোকর খাচ্ছে, তাকে কি করে বাঁচাবে এই চিন্তাতেই রয়েছে। এখন তুই জানিস তুই কি করবি, জীবনটা তোর, সিদ্ধান্ত তোকেই নিতে হবে। অরবিন্দ তাকে বলে, তুমি জানো তার প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু এই কথা ইয়াসনা মানতে নারাজ। এরপরেও যখন সে বারবার এই কথাটি বলতে থাকে, ইয়াসনা রেগে গিয়ে বলে, না, আমি তাকে কখনোই ডিভোর্স দিতে চাইনি। তার এই কথা শুনে তো সবাই অবাক হয়। সাথে সে নিজেও জানে না তার অজান্তেই তার পুরনো স্মৃতিগুলো নাড়া দিতে চাইছে। এবং এখন অরবিন্দ তাকে বলে, যাও তুমি তোমার ভালোবাসার কাছে, আমি তোমাকে বাধা দেব না। তার চলে যাওয়ার পরেই আন্টি তাকে বলে, এটি তুমি কি করলে? তার কথার উত্তরে অরবিন্দ তাকে বলে, সে কি সত্যি বিরাজকে ডিভোর্স দিতে চেয়েছিল? এই কথা থেকেই আন্টির মুখ একেবারেই চুপ হয়ে যায়। অন্যদিকে ইয়াসনা বিরাজের কাছে গিয়ে তাকে ভরসা দেয়। এবার বিরাজ আর তাকে মানা করতে পারে না, নিজের অতীতের সাথে আর লড়াই করে উঠতে পারে না। সে তাকে মেনে নেয়। তারা এখন দুজনেই চিন্তায় ছিল কি করে মাহির এত বড় অপারেশন হতে পারবে। ডোনার তো তারা পেয়ে গিয়েছিল, কিন্তু এখন অপারেশন করার জন্য সার্জেন কোথায় পাবে? আর তখনই সেখানে আসে অরবিন্দ আর তার পুরো টিম। তারা এখানে এসে সবার সাথে পরিচয় দেয়, বলে তারা সমস্ত বন্ধুরাই বাইরের দেশের বড় মাপের সার্জেন্ট। আর ইয়াসনার অ্যাক্সিডেন্টের পরে অরবিন্দই তাকে ঠিক করে তুলেছিল। এখন তার মেয়েকেও বাঁচানোর জন্য সে তার বেস্ট দিয়ে চেষ্টা করবে। শুরু হয় তার অপারেশন, এবং অপারেশনও সাকসেস হয়। এরপরে কেটে যায় 10-10টি বছর, আর দেখানো হয় সেই ছোট্ট মাহি এখন বড় হয়ে গিয়েছে এবং সে এখন নামকরা গায়ক হিসেবে পরিচিতি পেতে চলেছে। আসলে সেই দিন অপারেশনে সে সুস্থ হয়ে যায়। সাথে ইয়াসনা এবং বিরাজের জীবনও সুন্দরভাবেই অতিবাহিত হতে থাকে। সমস্ত কিছুই সুন্দর হয়ে গিয়েছিল তাদের জীবনের। তাদের সেই ছোট্ট সংসার আবারও গুছিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছিল। আর তাদের সবার এই সুস্থ সুন্দর জীবনের সাথেই আজকের এই গল্পটিও এখানে শেষ হয়। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটি গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাইকে বাই অ্যান্ড টেক।